আসসালামু আলাইকুম এভরিওয়ান। অদ্ভুত আমার মায়া গল্পের পরবর্তী পার্টে আপনাদেরকে স্বাগতম। কয়েকদিন আগে আমি উপলব্ধি করি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসতে না চেয়েও বেসেছি, অনেক ভালোবেসেছি। অদ্ভুতভাবে তোমার মায়ায় জড়িয়ে গিয়েছি। তোমাকে একটু সময় না দেখলে ভালো লাগে না। তুমি কাছে না থাকলে মন অস্থির হয়ে ওঠে। তোমার সাথে হাসিখুশি আনন্দে বাকিটা জীবন পার করতে চেয়েছি। সুস্থ হওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে ওঠে। আমি আর ওই রুমের মধ্যে বন্দি হয়ে থাকতে চাইনি। দিনের বেশিরভাগ সময়টা বেডে কাটাতে চাইনি। আমি তোমার সাথে কাঁধে ভর করে হাঁটতে না, সুস্থ হয়ে তোমার হাত ধরে হাঁটতে চেয়েছি। কিন্তু সেসব আর কিছুই হবে না হয়তো। তোমার সাথে বোধহয় আর থাকা হবে না। আমি বাকিটা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। আমার জীবনটা বোধহয় ওই অবধিই। অসুস্থতা ক্রমশ বাড়ছিল। আর আমার মনে হচ্ছিল আমি তোমার থেকে, সকলের থেকে দূরে সরে যাচ্ছি। আমার শারীরিক অসুস্থতা থেকেও মানসিক অসুস্থতা বেশি হচ্ছিল তখন। আমি না থাকলেও তোমার কি হবে এটাই ভাবতেই আরও শ্বাস আটকে আসছিল। কিন্তু তবুও আমি বারবার বাঁচতে চেয়েছি তোমার জন্য, ফ্যামিলির জন্য। রঙিন এই পৃথিবীতে তোমার সাথে আরও কিছুদিন থাকতে চেয়েছি। তোমার হাত ধরে নিস্তব্ধ নীরব রাস্তায় জ্যোৎস্নামাখা রাতে পায়ে পা মিলিয়ে হাঁটতে চেয়েছি। আমি আরও কয়েকটা বছর বাঁচতে চেয়েছি বারংবার। আল্লাহ তাআলা বোধহয় আমার শেষ ইচ্ছেটা পূরণ করলেন, তবে আবার অপূর্ণও রাখলেন। তোমার হাত ধরে হাঁটার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। জড়ানো গলায় নাদিয়া বলে, আল্লাহ তাআলা হয়তো আপনার এই স্বপ্নটাও পূরণ করবেন খুব শীঘ্রই। উদয় মুখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায়। নাদিয়া ওর দিকেই তাকিয়ে আছে। এটা বোধহয় আর সম্ভব না। আগে যাও একটু আগে যাও একটু নড়াচড়া করতে পারতাম, এখন সেটুকু বন্ধ হয়ে গেছে। বাম হাত পাও এখন ঠিকভাবে নড়াতে পারছি না। ঠিক হবেন আপনি। ডক্টর বলেছেন উন্নত চিকিৎসা পেলে সুস্থ হবেন আপনি। আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি কি নিয়ে এত টেনশন করছিলেন? ওদের প্রসঙ্গ পাল্টাই। খেয়েছো তুমি? খাবো একটু পর। রাতে ঘুমাওনি? চোখ মুখের একই অবস্থা করেছো। নাদিয়া তাকিয়ে রইল, কিছু বলল না। ওর হাজবেন্ড আইসিইউ এর ভিতরে, আরও ঘুমোবে? ঘুম আসবে ওর কাছে? এখন বাড়িতে যাও, ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমোবে। না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ হয়ে যাবে তো তুমি। তোমার বিশ্রাম প্রয়োজন। আমি ঠিক আছি, কিছু হবে না আমার। ঘুমিয়েছি, রাতে খাবারও খেয়েছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছি কি কি করেছো আর করনি। আমি এখন সুস্থ হয়েছি তো। আইসিইউ থেকে বের হ আইসিইউ থেকে বের করেছে, মানে আমি ফিট আছি। তুমি চুপ করে আবার বলে, প্রহরের দেখলাম তোমার মতো একই অবস্থা। দুজন যে সারাত ঘুমাওনি খুব ভালো করেই বুঝতে পারছি আমি। তুমি আর প্রহর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বিশ্রাম নিয়ে তারপর বিকেলে আসবে। ততক্ষণ মম আমার সাথে থাকবে। ঠিক আছে? ঠিক আছি আমি। জানি তো। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। এ দেখা যেন আজন্মেও শেষ হবে না। উদয় বাম হাতটা উঁচু করে নাদিয়ার গালে রাখে। ডান হাতের মতোই বাম হাতটাও ভার ভার লাগে এখন। কখন যেন ডান হাতের মতোই হয়ে যায়। গাল থেকে হাত সরিয়ে ঘাড়ে রাখে। তারপর নাদিয়ার মাথা টেনে আনে। কপাল ঠাকায় একে অপরের কপালের সাথে। একজনের শ্বাস আরেকজনের মুখে আসতে পড়ছে। দুজনের শ্বাসের গতি বাড়ে। উদয় চোখ বন্ধ করে নাদিয়ার ঠোঁটে আলতোভাবে চুমু খায়। উদয়ের কাজে নাদিয়া থ হয়ে যায়। নড়াচড়া ভুলে চোখ দুটো বড় বড় করে রইল। নাদিয়ার রিয়াকশন বুঝতে পেরে উদয় আলতোভাবে আর দুটো চুমু খায়। তারপর নাদিয়ার ঘাড় থেকে হাত সরিয়ে নেয়। নাদিয়া সোজা হয়ে বসে। চোখ দুটো তখনও বড় বড় হয়ে আছে। উদয়ের এমন কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না নাদিয়া। উদয় এমন কিছু করবে কল্পনাতেও ভাবেনি। নাদিয়ার অবস্থা থেকে মুচকি হাসে উদয়। চিত হয়ে শুয়ে বুকের বাঁ পাশে বাম হাতটা রাখে। চোখ দুটো বন্ধ করে লম্বা করে শ্বাস নেয়। অনেক ভালো লাগছে এখন। চোখ বন্ধ করে রাখা সত্ত্বেও চারপাশ রঙিন রঙিন লাগছে। যদি বেঁচে না ফিরতো এই অনুভূতি, ভালো লাগা কোনোদিন অনুভব করতে পারতো না। প্রহরকে ডেকে নিয়ে আসো তো। উদয় কি বলেছে তা হয়তো শুনতে পায়নি নাদিয়া। এখনো আগের মতোই বসে আছে। উদয় বাম হাত দিয়ে নাদিয়াকে মৃদু ধাক্কা দেয়। কোন জগতে হারিয়ে গেলে? প্রহরকে ভিতরে আসতে বলো। নাদিয়া বেড থেকে নেমে দাঁড়ায়। নিজেকে স্বাভাবিক করে ডোরের দিকে এগিয়ে যায়। ডোর খুলে দেখে সামনেই দাঁড়িয়ে আছে প্রহর। কথা বলছে মায়ের সাথে। ভাইয়া আপনাকে ডাকে। ব্রো। মায়ের সাথে কথার সমাপ্তি ঘটিয়ে কেবিনে প্রবেশ করে। হ্যাঁ বলো। তুই নাদিয়াকে নিয়ে বাড়িতে যা, ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে বিকেলে আসিস। ততক্ষণ মম আর ছোটো মা থাকুক এখানে। আমি তো আগেই বলেছিলাম ভাবি রাজি হয়নি। যা এখন, আর আসার সময় আমার ফোনটা নিয়ে আসিস।
চলুন ভাবি। নাদিয়া উদয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। উদয়ের চোখ সরিয়ে ইশারা করে যাওয়ার জন্য। নাদিয়া প্রহরের পেছন পেছন চলে যায়। তবে মন পড়ে রইল উদয়ের কাছেই। মনটা কিছুতে এখান থেকে যাবে না। আসরের নামাজ আদায় করে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় নাদিয়া। উদয়ের জন্য টি শার্ট, ট্রাউজার আর ওর ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে আসতেই দেখে প্রহর নিজের রুম থেকে বেরিয়ে আসছে। দুজন একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। ড্রাইভারকে সাথে করে নিয়ে যায় ওর মা চাচিকে বাড়ি নিয়ে আসার জন্য। কেবিনে প্রবেশ করে দুজন। উদয় ঘুমিয়ে আছে। অন্য বেডে শুয়ে আছে উম্মেহানি চৌধুরী, আর তার পাশে বসে আছে আয়েশা চৌধুরী। পুরো রুমে শুধু ফ্যানের শব্দ। প্রহর আর নাদিয়াকে দেখে উঠে বসেন উম্মেহানি চৌধুরী। প্রহর ঠোঁটের উপর আঙুল চেপে কথা বলতে নিষেধ করে। নাদিয়াকে কেবিনের ভিতরে রেখে মা চাচিকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কথাবার্তা বলে দুজনকে বুঝিয়ে ড্রাইভারের সাথে বাড়িতে পাঠিয়ে দেয়। নিচে আর কেবিনের ভিতরে প্রবেশ করে না। এগিয়ে যায় ডক্টরের চেম্বারের দিকে। সম্ভব হলে এই সপ্তাহের মধ্যেই উদয়কে জার্মানি নিয়ে যাবে। আর দেরি করতে চায় না। যত দ্রুত সম্ভব ভাইকে সুস্থ করতে হবে। উন্নতি হতে গিয়েও আবার অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর উদয়ের শারীরিক কন্ডিশন দেখতে আসে অন্য একজন মেয়ে নার্স। উদয় তখন ভাইয়ের ওপর ভর করে আধশোয়া হয়ে আছে। নার্সকে দেখেই কপাল পুরো কুঁচকে নেয় উদয়। মুখে ফুটে ওঠে বিরক্তির ভাব। এই বজ্জাত মহিলারা একটু পরপর কেন আসে ওর কাছে? মেয়ে মানুষ দেখলেই ওর মাথায় রক্ত উঠে যায়। অসহ্যকর এই মহিলারা দেখলেই রাগে গা জ্বলে। নার্স উদয়ের সামনে দাঁড়ায়। একটু সোজা হয়ে ঠিকভাবে বসুন। উদয় সোজা হয়ে বসে কোনো রকমে। নার্সকে ধমক দিয়ে ওঠে উদয়। পেশেন্টের ধমক শুনে কেঁপে ওঠে নার্স। কে বলবে এই লোক 2 দিন পর আজ সকালে আইসিইউ থেকে বের হয়েছে। এই ধমক শুনে মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ। নড়াচড়া করতে পারে না, কিন্তু গলার তেজ কমেনি। যাও একটু কমেছিল তা আবার বেড়ে গেছে। নাদিয়া আর প্রহর একবার নার্স তো আর একবার উদয়ের দিকে তাকায়। উদয়ের চোয়াল শক্ত, চোখ মুখে রাগ স্পষ্ট। নার্স পেশেন্টের ধমক খেয়ে সোজা দাঁড়িয়ে আছে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে উদয়ের দিকে। তাকে কী জন্য ধমক দেওয়া হলো এখনও বুঝতে পারছে না। কি ভুল করেছে? পেশেন্টের বাড়ির লোক রাগারাগি করে ধমকাধমকি করে, এটা মানা যায়। তাই বলে এখন থেকে পেশেন্টেরও ধমকাধমকি করবে? ও হ্যালো নার্স আন্টি, আপনি ঠিক আছেন? প্রহরের ডাক শুনে উদয়ের দিক থেকে চোখ সরিয়ে প্রহরের দিকে তাকায়। এই দামড়া ছেলে আন্টি ডাকছে। বয়সের দিক থেকে নার্সের থেকে প্রহর বড় হবে, আর এই ছেলে কিনা আন্টি ডাকছে। কোন অ্যাঙ্গেল থেকে আন্টি মনে হয়? এখনো বিয়ে করেনি, বাচ্চা হয়নি, এই বদলোক কিনা আন্টি বানিয়ে দিল। 10-12 বছরের বাচ্চা আন্টি ডাকলেও তাও মানা যেত। বুইড়া দামড়া বেটা, বিয়া করলে 3 বাচ্চার বাপ হয়ে যেত, সে কিনা আন্টি ডাকে। খাটাস লোক একটা। ভাই দুইটাই পাগল। নার্স নিজেকে স্বাভাবিক করে উদয়ের হাতের দিকে হাত বাড়ায় পাল চেক করার জন্য। উদয় বাম হাতটা সরিয়ে নিয়ে আবার ধমক দিয়ে বলে, কি সমস্যা? বারবার ছুতে আসছেন কেন? না ছুলে আপনার কন্ডিশন বুঝবো কিভাবে? আমার কাজ আমাকে করতে দিন। দেখেছেন আমায়? ঠিক আছি আমি। এখন আসুন এখান থেকে। আর আসবেন না এই কেবিনে। নার্স চুপ করে দাঁড়িয়ে রইল। এই লোকের মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? পালস রেট চেক করলো না, প্রেশার মাপলো না, 2টো ইঞ্জেকশন দেওয়ার আছে তাও দিল না। বলছে কিনা চলে যেতে, আবার আসতেও নিষেধ করেছে। আবার শুধু শুধু ধমকাধমকি করছে, রাগ দেখাচ্ছে। নার্সিং পেশায় জয়েন করার পর অনেক ঘাড়তারা পেশেন্ট দেখেছে, কিন্তু উদয়ের মতো একটাও দেখেনি। এই লোক মাস্টারপিস। নার্স এতক্ষণ ভালোভাবে কথা বললেও এখন সে রাগ দেখিয়ে বলে, মিস্টার চৌধুরী, আমার কাজ আমাকে করতে দিন। অন্য পেশেন্টও আমাকে দেখতে হবে আবার। একদম ছোঁয়ার চেষ্টা করবেন না আমাকে। ছেলে নার্স আছে না, ওনাদের ডেকে নিয়ে আসুন। আমাকে আপনার দেখাশোনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য কেউ কেন আসবে? উদয় দাঁতে দাঁত চেপে বলে, আমার দেখাশোনা করার জন্য নার্স হিসেবে আপনাকে আমার পছন্দ হয়নি। কেন? 1. আপনার থোবড়া, মুখের নকশা আমার পছন্দ হয়নি। 2. আপনার মুখে দাড়ি গোঁফ নেই। 3. আপনি একটা মেয়ে, সাথে প্রচুর বাচাল, অভদ্রও বটে। পেশেন্টের সাথে তর্ক করেন। তর্ক করা মানুষ আমার একদম অপছন্দ। আর সে যদি হয় মেয়ে, তাহলে আমার সৃষ্টি সীমানার বাইরে থাকতে হবে। বকবক করে আমার মাথা খেয়ে দিল। এখন বের হন এখান থেকে। প্রহর রান্না দিয়া চুপ করে ওদের কথা শুনছে। একে কিছু বলেও লাভ নেই। যা ইচ্ছা তাই করবে। কিছু বলে শুধু বাক্য অপচয় হবে। পরবর্তী পার্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।